সপ্তম শ্রেণীর সমস্ত ছাত্রীরা, আশা করি বাড়িতে সবাই ভালো আছো। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাড়িতে কিন্তু সবাই পড়াশোনা করবে, কোনো সমস্যা হলে জানাবে। এর আগের দিনে আমি তোমাদের সাথে ব্যাকরণের একটি অংশ আলোচনা করেছিলাম, দল। আজকে তোমাদের যে বাংলার টেক্সট বুক রয়েছে কথা মুকুল, তার থেকে একটি প্রবন্ধ আলোচনা করব। দেখো, প্রথমেই আছে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি প্রবন্ধ, পালামৌ এর পথে। এর লেখক হলেন সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথমে এই যে প্রবন্ধটা, সেখানে লেখক মূলত কোন বিষয় তুলে ধরেছেন না, এটি হচ্ছে লেখকের একটি ভ্রমণ অভিজ্ঞতার বর্ণনা। এই গোটা প্রবন্ধে লেখকের ভ্রমণ অভিজ্ঞতার বর্ণনা রয়েছে। তৎকালীন বিহারের যে পালামৌ নামক একটা স্থান, সেই স্থানটি দর্শন করে লেখক যে অভিজ্ঞতা অর্জন করেছিলেন, সেই অভিজ্ঞতারই সুন্দর বর্ণনা এই প্রবন্ধে উঠে এসেছে। সম্পূর্ণ পাহাড়ি অঞ্চলগুলো পালামৌ, এখানকার প্রকৃতি, জনজীবন, নদ নদী লেখকের বর্ণনায় জীবন্ত হয়ে উঠেছে। প্রবন্ধ হলেও রচনার মধ্যে লেখকের কিন্তু সরস এবং অনুভূতি প্রবণ মনের যে পরিচয়, তা কিন্তু ফুটে উঠেছে। আর তাতে পাঠকের আকর্ষণ কিন্তু আরও তীব্রতর হয়ে উঠেছে। যাত্রাপথের বর্ণনা এবং দর্শনজনিত যে অনুভূতি, সেগুলোই কিন্তু এই প্রবন্ধে উল্লেখিত হয়েছে। এরপরে দেখো, লেখক সম্পর্কে দু চার কথা আমি তোমাদের বলি। লেখক হলেন সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। দেখো, 1834 সালে উত্তর 24 পরগনায় কাঁঠালপাড়ায় এই সঞ্জীবচন্দ্র জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের অগ্রজ, অর্থাৎ তার বড় ভাই। মেদিনীপুর স্কুল এবং হুগলি কলেজে পড়াশোনা করেন। সাহিত্য, বিজ্ঞান ও ইতিহাসে বিশেষ দক্ষ ছিলেন তিনি। প্রখ্যাত নাট্যকার দীনবন্ধু মিত্র ছিলেন তার বন্ধু। সঞ্জীবচন্দ্রের উল্লেখযোগ্য কতগুলো রচনা বলি দেখো: যাত্রা সমালোচনা, সংস্কার, বাল্যবিবাহ, জাল প্রতাপ চাঁদ। এরপর তার কতগুলো উপন্যাস দেখো: রামেশ্বরের অদৃষ্ট, কণ্ঠমালা, মাধবীলতা, দামিনী। এগুলো হলো এই লেখকের বিখ্যাত উপন্যাস। আর তার বিখ্যাত ভ্রমণ বৃত্তান্ত পালামৌ। এরপরে দেখো, 1889 সালে এই লেখকের কিন্তু দেহাবসান হয়। এরপরে আমরা চলে যাব মূল প্রবন্ধে। সেখানে দেখো বলা আছে, রাঁচি হইতে পালামৌ যাইতে যাইতে যখন বাহকগণের নির্দেশ মতো দূর হইতে পালামৌ দেখিতে পাইলাম, তখন আমার বোধ হইল যেন মর্তে মেঘ করিয়াছে। আমি অনেকক্ষণ দাঁড়াইয়া সেই মনোহর দৃশ্য দেখিতে লাগিলাম। ওই অন্ধকার মেঘের মধ্যে এখনই যাইব, এই মনে করিয়া আমার কতই আহ্লাদ হইতে লাগিল। কতক্ষণে পৌঁছিব মনে করিয়া আবার কতই ব্যস্ত হইলাম। পরে 4-5 ক্রোশ অগ্রসর হইয়া আবার পালামৌ দেখিবার নিমিত্ত পালকি হইতে অবতরণ করিলাম। অর্থাৎ কি অবতরণ করিলাম মানে পালকি থেকে নেমে আসলাম। তখন আর মেঘভ্রম হইল না। পাহাড়গুলি স্পষ্ট চেনা যাইতে লাগিল, কিন্তু জঙ্গল ভালো চেনা গেল না। তাহার আরও 2-1 ক্রোশ অগ্রসর হইলে তাম্রাভ অরণ্য চারিদিকে দেখা যাইতে লাগিল। তাম্রাভ অর্থাৎ কি তামাটে বর্ণের। কি পাহাড়, কি তলস্থ স্থান!
স্থান সমুদয় যেন মেঘদেহের ন্যায় কুঞ্চিত লোমরাজি দ্বারা সর্বত্র সমাচ্ছাদিত বোধ হইতে লাগিল। শেষে আরো কতক দূর গেলে বন স্পষ্ট দেখা গেল। পাহাড়ের গায়ে নিম্নে সর্বত্র জঙ্গল, কোথাও আর ছেদ নাই, কোথাও কর্ষিত ক্ষেত্র নাই। কর্ষিত অর্থাৎ যেটা কর্ষণ করা হয়েছে। নদী নাই, পথ নাই, কেবল বন, ঘন নিবিড় বন। পরে পালামো প্রবেশ করিয়া দেখিলাম নদী গ্রাম সকলেই আছে, দূর হইতে তাহা কিছুই দেখা যায় না। পালামো পরগনায় পাহাড় অসংখ্য, পাহাড়ের পর পাহাড়, তাহার পর পাহাড়, আবার পাহাড়, যেন বিচলিত নদীর সংখ্যাতীত তরঙ্গ। আবার বোধ হয় যেন অবনীর অন্তরাগ্নি একদিনেই সেই তরঙ্গ তুলিয়াছিল। এখন আমার ঠিক স্মরণ হয় না, কিন্তু বোধ হয় যেন দেখিয়াছিলাম। সকল তরঙ্গগুলি পূর্ব দিক হইতে উঠিয়াছিল। তরঙ্গ অর্থাৎ ঢেউ। কোনো একদিন পূর্ব দিক হইতে উঠিয়া পশ্চিম দিকে নামে নাই। এইরূপ অর্ধ পাহাড় লাতেহার গ্রাম পার্শ্বে একটি আছে। আমি প্রায় মৃত্যু তথায় গিয়া বসিয়া থাকিতাম। এই পাহাড়ের পশ্চিম ভাগে মৃত্তিকা নাই, সুতরাং তাহার অন্তরস্থ সকল স্তর দেখা যায়। এক স্তরে নুড়ি, আর এক স্তরে কালো পাথর ইত্যাদি, কিন্তু কোনো স্তরেই সমসূত্র নয়। প্রত্যেকটি কোথাও উঠিয়াছে, কোথাও নামিয়াছে, অর্থাৎ এক স্তরে সেগুলো নেই। আমি তাহা পূর্বে লক্ষ্য করি নাই। লক্ষ্য করিবার কারণ পরে ঘটিয়াছিল। একদিন অপরাহ্নে সেই পাহাড়ের মূলে দাঁড়াইয়া আছি। এমতো সময় আমার একটা নেমখারাম ফরাসি কুকুর আপন ইচ্ছা মতো তাঁবুতে চলিয়া গেল। আমি রাগত হইয়া চিৎকার করিয়া তাহাকে ডাকিলাম। আমার পশ্চাতে সেই চিৎকার অত্যাশ্চর্যরূপে প্রতিধ্বনিত হইল। পশ্চাৎ ফিরিয়া পাহাড়ের প্রতি চাহিয়া আবার চিৎকার করিলাম। প্রতিধ্বনি আবার পূর্বমত হ্রস্ব দীর্ঘ হইতে হইতে পাহাড়ের অপর প্রান্তে চলিয়া গেল, অর্থাৎ ছোট বড় সেই ডাকটা ছোট বড় প্রতিধ্বনি হতে হতে সুদূরে চলে গেল। আবার চিৎকার করিলাম। শব্দ পূর্ববৎ পাহাড়ের গায়ে লাগিয়া উচ্চ নীচ হইতে লাগিল। এইবার বুঝিলাম শব্দ কোনো একটি বিশেষ স্তর অবলম্বন করিয়া যায়। সেই স্তর যেখানে উঠিয়াছে বা নামিয়াছে, শব্দ সেইখানে উঠিতে নামিতে থাকে। কিন্তু শব্দ দীর্ঘকাল কেন স্থায়ী হয়? যত দূর পর্যন্ত সেই স্তরটি আছে তত দূর পর্যন্ত কেন যায় তাহা কিছুই বুঝিতে পারিলাম না। ঠিক যেন সেই স্তরটি শব্দ কন্ডাক্টর। যে পর্যন্ত নন কন্ডাক্টরের সঙ্গে সংস্পর্শ না হয় সে পর্যন্ত শব্দ ছুটিতে থাকে। এক্ষণে সে সকল কথা যাক। প্রথম দিনের কথা দু একটি বলি। অপরাহ্নে পালামোয়ে প্রবেশ করিয়া উভয় পার্শ্বস্থ মানে উভয় পাশে অবস্থিত পর্বতশ্রেণী দেখিতে দেখিতে বন মধ্য দিয়া যাইতে লাগিল। অনেক স্থলে উভয় পার্শ্বস্থ লতা পল্লব অর্থাৎ পাতা পালকি স্পর্শ করিতে লাগিল। বন বর্ণনায় যেরূপ শাল তাল তমাল হিমতাল শুনিয়াছিলাম সেইরূপ কিছুই দেখিতে পাইলাম না। তাল হিমতাল একেবারেই নয়, কেবল শালবন, অন্য বন গাছও আছে। শালের মধ্যে প্রকাণ্ড গাছ একটিও নাই। সকলগুলি আমাদের দেশি কদম্ব বৃক্ষের মতো, না হয় কিছু বড়, কিন্তু তাহা হইলেও জঙ্গল অতি দুর্গম, কোথাও তাহার ছেদ নাই। এই জন্য ভয়ানক। মধ্যে মধ্যে যে ছেদ আছে তাহা অতি সামান্য। এইরূপ বন দিয়া যাইতে যাইতে এক স্থানে হঠাৎ কাষ্ঠঘণ্টার বিস্ময়কর শব্দ কর্ণগোচর হইল। কর্ণগোচর অর্থাৎ কানে প্রবেশ করিল। কাষ্ঠঘণ্টা পূর্বে মেদিনীপুর অঞ্চলে দেখিয়াছিলাম। গৃহপালিত পশু বনে
যাতে করে তাদের চিহ্নিত করা যায় বা সে কোন পথে যাচ্ছে সেটা জানা যায়। কাষ্ঠঘণ্টার শব্দ শুনিলে প্রাণের ভিতর কেমন করে, পাহাড় জঙ্গলের মধ্যে সে শব্দে আরও যেন অবসন্ন করে, কিন্তু সকলকে করে কিনা তাহা বলিতে পারি না। পরে দেখিলাম একটি মহিষ সভয়ে মুখ তুলিয়া আমার পালকির প্রতি এক দৃষ্টিতে চাহিয়া আছে, তাহার গলায় কাষ্ঠঘণ্টা ঝুলিতেছে। আমি ভাবিলাম পালিত মহিষ যখন নিকটে তখন গ্রাম আর দূরে নয়, অর্থাৎ কি যখন সেই মহিষটা কাছে এসেছে এবং তার গলায় ঘণ্টা বাঁধা, তখন লেখক বুঝেছে যে নিশ্চয়ই তার মানে এর পাশাপাশি গ্রাম আছে, সেই জন্যই এই গ্রামের পোষা যে পশু সে কাছে এসেছে। অল্প বিলম্বে অর্ধশুষ্ক তৃণাবৃত একটি ক্ষুদ্র প্রান্তর দেখা গেল, অর্থাৎ প্রান্তর অর্থাৎ মাঠ। এখানে সেখানে দুই একটি মধু বা মৌয়া বৃক্ষ, ভিন্ন সে প্রান্তরে গুল্ম কি লতা কিছুই নয়, সর্বত্র অতি পরিষ্কার। পর্বত ছায়ায় সে প্রান্তর আরও রম্য হইয়াছে, অর্থাৎ আরো সুন্দর লাগছে। তথায় কতগুলি কোল বালক একত্র মহিষ চলাইতেছিল, সেরূপ কৃষ্ণবর্ণ কান্তি আর কখনো দেখি নাই, সেরূপ কৃষ্ণবর্ণ কান্তি আর কখনো দেখি নাই, অর্থাৎ শোভা কান্তি রূপ। সকলের গলায় পুঁতির সাত নড়ি ধুকধুকির পরিবর্তে একটি গোল আরশি পরিধানে ধরা, কর্ণে বনফুল, কেহ মহিষ পৃষ্ঠে শয়ন করিয়া আছে, কেহ বা মহিষ পৃষ্ঠে বসিয়া আছে, কেহ কেহ নৃত্য করিতেছে। সকলগুলি যেন ব্রজ গোপাল বলিয়া বোধ হইতে লাগিল। দেখো কত সুন্দর কবির কল্পনা প্রবণ মন, তিনি যা দেখছেন তাকে কত সুন্দর করে ভাষায় ফুটিয়ে তুলেছেন। যেরূপ স্থান তাহাতে এই পাথরে ছেলেগুলি উপযোগী বলিয়া বিশেষ সুন্দর দেখাইতেছিল। চারিদিকে কালো পাথর, পশুর পাথরে তাহাদের রাখালো সেই রূপ। এই স্থলে বলা আবশ্যক, এ অঞ্চলে মহিষ ভিন্ন গরু নাই, আর বালকগুলি কোলের সন্তান। এই অঞ্চলে প্রধানত কোলের বাস। কোলেরা বন্য জাতি, খর্বাকৃতি, কৃষ্ণবর্ণ অর্থাৎ কালো তাদের রূপ। দেখিতে কুৎসিত কি রূপবান তাহা আমি মীমাংসা করিতে পারি না। যে সকল কোল কলকাতা আইসে বা চা বাগানে যায়, তাহাদের মধ্যে আমি কাহাকেও রূপবান দেখি নাই, বরং অতি কুৎসিত বলিয়া বোধ করিয়াছি। কিন্তু স্বদেশে কোল মাত্রে রূপবান সুন্দর, অন্তত আমার চোখে। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোলে। কত সুন্দর দেখো লেখকের বর্ণনা ফুটে উঠেছে তার এই প্রবন্ধে। তোমরা কিন্তু প্রত্যেকে খুব ভালো করে এই প্রবন্ধটি পড়বে এবং এর মধ্যে বেশ কিছু শব্দ প্রয়োগ করেছেন লেখক তার বর্ণনা প্রসঙ্গে। কত সুন্দর বর্ণনা লেখকের। তাহলে বর্ণনা প্রসঙ্গে বেশ কিছু শব্দের ব্যবহার উনি করেছেন, যেগুলোর অর্থ জানতেই হবে। সেগুলো না জানলে কিন্তু তোমরা এর যে বেশ সুন্দর একটা রস সেটা আস্বাদন করতে পারবে না। প্রত্যেকে বাড়িতে এই প্রবন্ধটা খুব ভালো করে পড়বে এবং এর মধ্যেকার বেশ কতগুলো গুরুত্বপূর্ণ শব্দ, তার অর্থগুলো তোমরা জেনে রাখবে। যেমন ধরো একটা শব্দ আহ্লাদ, অর্থাৎ কি আনন্দ। অবতরণ মানে আমি বলেছি পড়াতে পড়াতে, অবতরণ অর্থাৎ নিচে নেমে আসা। মেঘভ্রম মানে কি, যে মেঘ মনে করে ভুল করা, তাই তো। তাম্রাভ মানে তামাটে, তামাটে বর্ণের। তলস্থ অর্থাৎ নিচে অবস্থিত। কর্ষিত মানে কর্ষণ করা বা চষে দেওয়া। তরঙ্গ অর্থাৎ ঢেউ। আবার কি দেখো অবনীর, অবনী মানে পৃথিবী বা ধরণী, তাহলে অবনীর তার মানে হচ্ছে ধরণীর বা পৃথিবীর। অন্তরাগ্নি মানে অন্তরের আগুন, অন্তর্যুক্ত অগ্নি, অন্তরের আগুন। অন্তরস্থ অর্থাৎ অন্তরে স্থিত,
মানে অন্তরস্থ মানে ভিতরের, অন্তরে যেটা অবস্থান করে। সমসূত্র মানে একই লেভেলের, সমতল সমান যেটা। নেমখারাম মানে কি বেইমান, আবার কি পূর্ববৎ মানে আগের মতো। লতা পল্লব অর্থাৎ লতা পাতা, পল্লব মানে পাতা। দুর্গম অর্থাৎ যেখানে যাওয়া যায় না, কঠিন জায়গা, সেটাকে দুর্গম বলা হয়। সাতনড়ি অর্থাৎ আমরা জানি বলা হয় সাতনড়ি হার, অর্থাৎ এটা হচ্ছে গলায় পরার একটা অলংকার, হার বিশেষ। ধরা মানে ছোট কাপড়কে বলা হয় ধরা। আবার কি কৃষ্ণবর্ণ মানে কালো রং। এইভাবে তোমরা পুরো প্রবন্ধটা পড়বে, তার থেকে যেগুলো কিছু কিছু কঠিন শব্দ মনে হবে সেগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে, জেনে নেবে, জানা না থাকলে জানাবে। গোটা প্রবন্ধটা খুব ভালোভাবে তোমরা অভ্যেস করবে এবং এই প্রবন্ধের শেষে দেখবে কিছু প্রশ্ন রয়েছে, বেশ কিছু প্রশ্ন রয়েছে। রচনাধর্মী কিছু প্রশ্ন আছে, কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তারপর কিছু গ্রামাটিক্যাল প্রশ্ন আছে, শব্দার্থ, পদান্তর, বিপরীত, কারক বিভক্তি, ঠিক আছে, বাক্য পরিবর্তন এসব রয়েছে। এগুলো খুব ভালোভাবে তোমরা অভ্যাস করে নেবে। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থেকো।